বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের নির্বাচিত পাঠ্যাংশ পথের দাবি রচনাংশকে নিয়ে। তোমরা জানো পথের দাবি উপন্যাসটির নির্বাচিত অংশকে দশম শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের সেইটুকু অংশ কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে, কেননা এটা যেমন দশম শ্রেণীর সিলেবাসে পাঠ্য রয়েছে, তেমনি আমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের পরীক্ষা দেব তাদের ঠিক যেমন পড়তে হবে, তেমনি যারা এসএলএসটি বাংলার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরও পড়তে হবে। চলো তাহলে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, সেখানে দেখে নিই এই রচনা অংশ থেকে নির্বাচিত অংশের গুরুত্বপূর্ণ আলোচনা। এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য, যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয়। চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আজকে আমরা আলোচনা করব পথের দাবি এই রচনাংশকে নিয়ে। দেখো, পথের দাবি রচনাংশের রচয়িতা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে অলরেডি দুটো ক্লাস দেখেছি, যেমন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ছোট গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা যারা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত ক্লাস দুটি এখনও দেখোনি, তারা উপরের দিকে যে আই বাটনটি রয়েছে সেই আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ক্লাসের একদম শেষের দিকে এন্ড স্ক্রিনে আগের ক্লাস দুটির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। এবার আমরা দেখে নেব এই পথের দাবি রচনাংশের উৎস কি। দেখো, পথের দাবি রচনাংশের উৎস হচ্ছে পথের দাবি উপন্যাস। এই উপন্যাসটি 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আচ্ছা, তাহলে কোন পরিচ্ছেদ থেকে তথ্যটা নেওয়া হয়েছে? তোমরা মনে রাখবে ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশ, সপ্তম পরিচ্ছেদের শেষ দুই অংশের পূর্ব পর্যন্ত গৃহীত হয়েছে আমাদের পাঠ্যাংশে, অর্থাৎ আমাদের যেটুকু পাঠ্য তার মধ্যে। এবার দেখব চরিত্র, যে এই যে পথের দাবি পাঠ্যাংশটি আমরা পড়ছি এর তো চরিত্র রয়েছে, অনেকগুলো চরিত্র রয়েছে। আমাদের যতটুকু নির্বাচিত সেই অনুযায়ী কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সব্যসাচী মল্লিক। আমরা গিরিশ মহাপাত্র রূপে পরবর্তীতে তাকে দেখছি। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে অপূর্ব, নিমাইবাবু, জগদীশবাবু, রামদাস। তাহলে মোটামুটি দেখো আমরা এই পর্যন্ত তথ্য পেয়ে গেলাম। এরপরে আমরা চলে যাচ্ছি এই রচনার একটা মূল কথাতে। মূল কথাটা কি? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার জন্য রেঙ্গুন পুলিশের আয়োজন এবং ওই পুলিশ স্টেশনে কিছু সন্দেহভাজনকে আটক ও জিজ্ঞাসাবাদের চিত্র দিয়ে এই পাঠ্যাংশের সূচনা। আলোচনায় মূল কেন্দ্রবিন্দু সব্যসাচী ওরফে গিরিশ মহাপাত্র। তাহলে বোঝাই যাচ্ছে সব্যসাচী মল্লিকই হলেন গিরিশ মহাপাত্র। তার চালচলন, পোশাক পাঠকের মনে কৌতুক সৃষ্টি করে। বিচিত্র সাজে এবং দক্ষ অভিনয়ে গিরিশরূপী সব্যসাচী সহজেই পুলিশের চোখে ধুলো দিয়ে ছাড় পেয়ে যায়। পাশাপাশি আছে অপূর্বর উপলব্ধির কথা। দেশ এবং দেশের স্বাধীনতার জন্য লড়াই করে যাওয়া সব্যসাচী তার অনেক আপন। অপূর্বর প্রসঙ্গ দিয়েই পাঠ্যাংশের সমাপ্তি ঘটেছে। তাহলে আমরা মোটামুটি এই গল্পের মূল কথাটাকে একটু জেনে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে আলোচনা। দেখব আমরা এই গল্পের সূচনা অংশে কিছু তথ্য রয়েছে, যেমন মনে রাখবে পথের দাবি উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশ থেকে সপ্তম পরিচ্ছেদের শেষ দুই অংশের পূর্ব পর্যন্ত যে তথ্য সেটাই আমাদের পথের দাবি নির্বাচিত অংশ। অর্থাৎ আমরা দশম শ্রেণীর পাঠ্য বইতে যেটুকু অংশ পড়ছি সেটা হচ্ছে পথের দাবি যে মূল উপন্যাসটা তার ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশটা, আর সপ্তম পরিচ্ছেদের প্রথম থেকে শেষের দিকের দুই অংশের পূর্ব পর্যন্ত এই মোটামুটি নেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে পারি সপ্তম পরিচ্ছেদের কিছুটা অংশ, ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশ এবং সপ্তম পরিচ্ছেদের কিছুটা অংশ। এরপরে দেখো, পুলিশ স্টেশনে জনা ছয়েক বাঙালি মোট ঘাট নিয়ে বসে আছে, অর্থাৎ মালপত্র নিয়ে বসে আছে। মোট ঘাট নিয়ে বসে থাকা লোকগুলিকে তদারকি করছিলেন জগদীশবাবু। কে তদারকি করছিলেন? জগদীশবাবু। এই জগদীশবাবু 6 জন বাঙালির টিনের তোরঙ্গ, ছোট বড় পুটুলি খুলে তদারকি করছিলেন। লোকগুলি বর্মা অয়েল কোম্পানিতে মিস্ত্রির কাজ করছিল। আচ্ছা, এই বর্মা অয়েল কোম্পানি কোথায়? উত্তর ব্রহ্মে। বর্মার জল হাওয়া সহ্য না হয় লোকগুলি চলে এসেছিল। তাহলে মোটামুটি দেখো প্রথম দিকে যেখানে সূচনা ঘটছে আমাদের পাঠ্যাংশটির,
সেইখানের তথ্যগুলো মোটামুটি আমরা সূচনা অংশের মধ্যে আলোচনা করে নিলাম। এবার আমরা চলে যাব আসল পয়েন্ট, সেটা হচ্ছে গিরিশ মহাপাত্র বা সব্যসাচী মল্লিক। সব্যসাচী মল্লিক ওরফে গিরিশ মহাপাত্র, তাই না? আমরা দেখতে পাই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, ছদ্মনাম গিরিশ মহাপাত্র বলতেই পারি আমরা। পেশা ছিল, মানে এই সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন একজন ডাক্তার। আচ্ছা, বয়স কত বলছে? যদিও গিরিশ মহাপাত্র রূপে আমাদের সামনে তিনি উপস্থিত, তাহলে গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল? 30-32 বেশি নয়, অর্থাৎ 30 থেকে 32 বেশি নয়। আর চেহারা কেমন? গায়ের রং ফর্সা রং, রোদে পুড়ে তামাটে হয়ে গেছে, খুব রোগা আর কাশির রোগী বলতে পারি আমরা। দেখবা কাশতে কাশতে প্রবেশ করছে থানার মধ্যে, তাই না? আচ্ছা, হাজির করা হয় কার কাছে? নিমাই বাবুর সম্মুখে হাজির করা হলো। এবার দেখব পোশাক। এই পোশাকটাকে তোমরা একটু ভালো করে মনে রাখবে। যেমন গায়ে রামধনু রঙের জাপানি সিল্কের চুড়িদার পাঞ্জাবি, বুক পকেটে বাঘ আঁকা রুমালের কিছু অংশ দেখা যাচ্ছিল, কোনো উত্তরীয় নেই, পরনে বিলেতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি। তাহলে দেখো আমরা বলতেই পারি যে পরনে ছিল বিলেতি মিলের কালো মকমাল পরের একটা সূক্ষ্ম শাড়ি ছিল, আর পায়ে সবুজ রঙের ফুল মোজা। এবার এই যে সবুজ রঙের যে ফুল মোজা পেলাম, এই মোজা আবার হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা ছিল। তুমি একবার কল্পনা করার চেষ্টা করো, একটা মানুষ যদি এই ধরনের পোশাক পরে আসে তাকে দেখতে কেমন লাগতে পারে। আর কি ছিল? বার্নিশ করা পামসুর তলায় ঘোড়ার নাল বাঁধানো, হাতে হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি, আর মাথায় চেরা সিথি। আর যদিও মাথায় একদম নেবুর তেল, অর্থাৎ লেবুর তেল দিয়ে ভরা ছিল, সারা থানা একদম গন্ধে ভরে গিয়েছিল। তাহলে মোটামুটি আমরা একটা কল্পনা করতে পারছি যে গিরিশ মহাপাত্রের পরিস্থিতিটা কেমন হতে পারে। যাই হোক, এবার আমরা প্রাপ্ত সামগ্রী, মানে এদের কাছ থেকে কি কি পাওয়া গিয়েছিল। দেখো, এই যে গিরিশ মহাপাত্র আমরা বলছি না, ট্যাকে ছিল 1 টাকা ও 6 গন্ডা পয়সা, আর পকেটে ছিল লোহার কম্পাস, মাপ করবার ফুটরুল, কয়েকটা বিডি, একটা দেশলাই এবং গাজার কলকে। তাহলে এই যে এদেরকে বন্দি করা হলো, মানে নিয়ে আসা হলো, ধরে বন্দি বলবো না, ধরে নিয়ে আসা হলো, এবং এদের কাছে থেকে কি কি পাওয়া গেল তার মধ্যে কিন্তু মনে রাখতে হবে 1 টাকা আর গন্ডা 6 পয়সা। তাহলে এটাকে যখন আমরা ভালো ভাষায় লিখছি তখন কি বলছি? 1 টাকা এবং গন্ডা 6 পয়সা। এরপরে দেখো, এই যে গিরিশ মহাপাত্র সম্পর্কে দুটো উক্তি রয়েছে, যেটা তোমাদের বয়স নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে, আর একটা কিন্তু 10ম শ্রেণীর বিশেষ করে বড় প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়। যেমন বয়স 30-32 অধিক নয়। কার বয়স বলো তো? গিরিশ মহাপাত্রের। আর বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজায় আছে। এই লাইনটা কিন্তু 10ম শ্রেণীতে, অর্থাৎ যারা মাধ্যমিক দেয় তাদের টেস্ট পরীক্ষা বা ফাইনালে অনেক সময় 5 নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু এটা আসে। আচ্ছা, এবার দেখব সম্বোধন। গিরিশ মহাপাত্রকে জগদীশবাবু দয়ার সাগর বলেছেন, অনেকটা ব্যঙ্গ করেই বলতে হবে, দয়ার সাগর বলেছিলেন, কারণ তারা হাতে গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ ছিল, পকেটে গাঁজার কলকে ছিল। হ্যাঁ, তবু সে বলেছিল নিজে খাইনে অপরকে সেজে দিই, পথে কুড়িয়ে পেয়েছিল রেখে দিয়েছে। তখন এই কথা বলেছিল, দয়ার সাগর নিজে খায় না অপরকে সেজে দিই। যাই হোক, এর পরে আমরা দেখতে পাবো যে এই গিরিশ মহাপাত্র, অর্থাৎ সব্যসাচী রূপী গিরিশ মহাপাত্র, তার মাথায় লেবুর তেল মেখেছিলেন, নেবুর তেল বলে উল্লেখ করা আছে। আর সব্যসাচীকে ধরতে রাতের মেল ট্রেনের দিকে নজর রাখতে বলা হয়েছিল। তাহলে প্রশ্ন হতে পারে কোন ট্রেনের দিকে? তোমরা বলবে রাতে মেল ট্রেনের দিকে। গিরিশ মহাপাত্র নিজেকে বামুনের ছেলে বলে পরিচয় দিয়েছে। আর থানা থেকে বেরিয়ে গিরিশ মহাপাত্র উত্তর দিকের পথে চলে গিয়েছিল। তাহলে কোন দিকের পথে চলে গিয়েছিল? তোমরা বলবে উত্তর দিকের পথে চলে গিয়েছিল। আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী অংশে, সেখানে রয়েছে অপূর্ব সম্পর্কে আলোচনা। দেখো, সব্যসাচী মল্লিকার আলোচনার পাশাপাশি আমাদের কিন্তু অপূর্ব সম্পর্কেও একটু আলোচনা করতে হবে। যেমন পুলিশের বড় কর্তা অপূর্ব পিতার বন্ধু, অপূর্বের পিতার বন্ধু ছিলেন নিমাইবাবু। অফিসের ব্রাহ্মণ পেয়াদা অপূর্বর জন্য খাবার বয়ে আনতো। তাহলে কে খাবার বয়ে আনতো? মনে রাখবে, ব্রাহ্মণ পেয়াদা। অপূর্ব নিমাইবাবুকে কাকাবাবু বলে সম্বোধন করেছেন। অপূর্ব নিজেকে পুলিশের লোক বলে জানাতে রাজি হননি, কিন্তু তিনি বলেছিলেন আমি পুলিশের লোক নই। অপূর্ব 1ম শ্রেণীর যাত্রী ছিল। ট্রেনে চলাকালীন রাত্রে পুলিশের লোক তাকে 3 বার জাগিয়েছিল। মনে রাখবে কতবার? 3 বার জাগিয়েছিল।
রেঙ্গুনে অপূর্বর মন ঠিক ছিল না। অপরাহ্ন বেলায় অপূর্ব ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করে। তাহলে কখন? অপরাহ্ন বেলায়। ভামনগরে ট্রেন ছাড়ার 5 মিনিট আগে অপূর্ব গিরিশ মহাপাত্রকে দেখতে পাই। অপূর্বর সঙ্গী ছিল একজন আর্দালি এবং একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ প্রিয়াদা। অপূর্বর অন্য মনস্কতা লক্ষ্য করেছিল রামদাস তলোয়ারকর। তাহলে মোটামুটি দেখো অপূর্ব সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নিলাম। এবার দেখে নিচ্ছি আমরা পরবর্তী অংশে কিছু উক্তি, বক্তা এবং বিভিন্ন প্রসঙ্গ। সবটাই যে উক্তি এবং সবটাই যে বক্তা তা নয়, কিন্তু বিভিন্ন প্রসঙ্গও এর মধ্যে রয়েছে। যেমন তুমি গাঁজা খাও? নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে কথা বলেছিল। দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। নিমাইবাবু কথা বলেছিলেন। এবার ইনি কে? ইনি হলেন গিরিশ মহাপাত্র। আমার ওপর মিথ্যা সন্দেহ রাখবেন না বাবু মশাই। গিরিশ মহাপাত্র অপূর্বকে কথা বলেছিলেন। তুমি তো ইউরোপিয়ান নও। ট্রেনে পুলিশের লোক বারবার বিরক্ত করায় অপূর্ব তার প্রতিবাদ করলে পুলিশের সাব ইন্সপেক্টর তাদেরকে কথা বলে। তোমরা মনে রাখবে যে তুমি তো ইউরোপিয়ান নও, এটা হচ্ছে একজন পুলিশের সাব ইন্সপেক্টর কথা বলেছিল। এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়। এখন প্রশ্ন হচ্ছে এই কর্তাকে? কর্তা হলেন নিমাইবাবু, আর নিমাইবাবু অপূর্বর আত্মীয় ছিলেন, অর্থাৎ পিতার বন্ধু ছিলেন। যাক, আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশে দেখো এরকম আরও কিছু তথ্য রয়েছে। যেমন দয়ার সাগর, হ্যাঁ, পরকে সেজে দিই নিজে খাইনে। এখন কথা হচ্ছে এই কথা কে কাকে বলেছিল? জগদীশবাবু গিরিশ মহাপাত্রকে কথা বলেছিল। আচ্ছা, পরকে সেজে দিই নিজে খাইনে। আচ্ছা, সেজে দিই বলতে গাঁজা সেজে দেওয়ার কথা বলা হয়েছিল, মানে গাঁজার কোলকে যেহেতু পেয়েছিল তাই কথা বলেছে। বুড়ো মানুষটার কথা শোনো, নিমাইবাবু কথা বলেন। মানে এখানে নিমাইবাবুর কথা বলা হয়েছে। বুড়ো মানুষটার কথা শোনো। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। এখানে উভয় বলতে অপূর্ব এবং রামদাস তলরের কথা বলা হয়েছে। তবে এ বস্তুটি পকেটে কেন? আচ্ছা, এই বস্তুটি কি? গাঁজার কোলকে। যাকে খুঁজছেন সে যে এ নয়, আমি তার জামিন হতে পারি। অপূর্ব কথা বলেছিল। বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে, রামদাস কথা বলেছিল। তাহলে মোটামুটি দেখো বেশ কিছু প্রসঙ্গ আমরা দেখে নিলাম। তবে এই যে বুড়ো মানুষটার কথা শোনো, এটা অনেক সময় কনফিউশনাল হয়ে যায়, কিন্তু দেখো এখানে নিমাইবাবু কথা বলেছিলেন, আর বুড়ো মানুষটার কথা বলতে নিমাইবাবুর কথাই বলা হয়েছে। আচ্ছা, দয়ার সাগর পরকে দিই সেজে দিই নিজে খাইনে, এই লাইনগুলো মোটামুটি টেক্সটে তোমরা পেয়ে যাবে, ঠিক করেই একটু দেখে নেবে। যদিও বা কোনো জায়গায় ভুল বলে মনে হয়, তোমরা নিজের দায়িত্বে একটু কারেকশান করে নেবে। অনেক সময় তাড়াহুড়োর জন্য কোনো কোনো ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে, যেখানে কিছু অন্যান্য বিষয়ের তথ্য রেখে দিয়েছি, যেগুলো না নিলেই নয়। তাই টেক্সটে তো প্রচুর তথ্য রয়েছে, সবটা কি কালেক্ট করা সম্ভব না। যেটুকু দরকার মনে হয়েছে সেটুকুই রেখেছি। যেমন সম্মুখের ঘড়িতে 3টে বাজে, তাহলে ঘড়িতে কটা বাজছিল? 3টে। পুলিশের লোক ইচ্ছে করলে বাঙালিদের ট্রেন থেকে নামাতে পারে, অর্থাৎ ট্রেন থেকে ট্রেনে নামিয়ে ফেলতে পারে। একমাত্র ইউরোপিয়ানদের এটা করা হতো না। বিকেল 3টের সময় রামদাস অপূর্বর কাছ থেকে উঠে যায়। তাহলে কখন উঠিয়েছিল? 3টের সময়। আচ্ছা, অপূর্বর ঘরের উপরে থাকা খ্রিস্টান মেয়েটিকে পাশ করা অ্যাকাউন্টেন্টের মতো মনে হয়েছিল। অপূর্বর ঘরে জিনিসপত্র গুছিয়ে দিয়েছিল এই খ্রিস্টান মেয়েটি। কেবল আশ্চর্য হলো সব্যসাচী মল্লিকের 2টি চোখের দৃষ্টি। তাহলে মোটামুটি দেখো আমরা এই পাঠ্যাংশ থেকে যে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো তুলে ধরলাম। তাহলে এই হচ্ছে পথের দাবি রচনাংশের বিস্তারিত আলোচনা। আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।